আইন শৃঙ্খলা পরিস্থিতি যতদিন এই অবস্থায় আছে ততদিন কোনো শিল্পপতি যাকে পাগলা কুকুরে কামড়ায়নি এরকম কোনো শিল্পপতি একে ছুঁয়ে দেখবে না পশ্চিমবঙ্গকে। কারণ এখানে এলে কী হবে, এখানে এলে পরে সেখানে শতিনেক তৃণমূলের কেওড়া তার উপরে ঝাঁপিয়ে পড়বে। আমাদের চাকরি চাই, আমাদের নিয়মিত তোলা দিতে হবে, আমাদের মসজিদ বানাবার জন্য জমি আপনার থেকে দিতে হবে। এগুলো কোন শিল্পপতি শুনতে চায়? মমতা এবং তার ভাইপোর তো মুখ শুকিয়ে গেছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে যেটুকু বোঝা যাচ্ছে যে তারা খুব একটা আশায় নেই। মমতার এবং অভিষেকের একেবারে বুক ধড়ফড় করছে আর কি। এটা একটা গুন্ডার দল, এ চোরের দল তো বটেই, এটা একটা গুন্ডার দল। তো গুন্ডারা গুন্ডামি করবে, এর মধ্যে আশ্চর্যের কি আছে? একটা তালিকা আছে। শিক্ষাক্ষেত্রে চাকরি চুরি, পুরনিয়োগে চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি, রেশন চুরি, চাষের জমি চুরি, পিঠে বানানো ছলে হিন্দু মহিলাদের ইজ্জত চুরি, বালি চুরি, পাথর চুরি, পায়খানা চুরি, ত্রিপল চুরি, সাইকেল চুরি, হাসপাতালের ওষুধ চুরি। এই বিষয়টা বিজেপির তরফ থেকে পরিষ্কার করে দেওয়া উচিত ছিল, কিন্তু তা তুমি ধরে নিতে পারো যে আমি তাদের তরফ থেকেই বলছি, বা প্রধানমন্ত্রী যা করেছেন সেটার ব্যাখ্যা হিসেবে বলছি। এটা কি নেহরুর বা ইন্দিরা গান্ধীর আমল যে প্রধানমন্ত্রী অমুক শিল্পপতিকে টেনে আনবেন বা তমুক শিল্পপতিকে টেনে আনবেন? সে আমল তো নেই। এখন ডিকন্ট্রোল হয়ে যাবার ফলে এবং কোনো শিল্পপতি কোথায় যাবেন, সেখানে কি কারখানা করবেন, তাতে কত উৎপাদন করবেন, এই পুরো জিনিসটা সরকারের আওতার বাইরে চলে গেছে। প্রধানমন্ত্রী সেই জন্য কোনো উচ্চবাচ্য করেননি, কারণ প্রধানমন্ত্রীর কোনো অধিকার নেই টাটাকে এখানে টেনে আনবার। প্রধানমন্ত্রী বললে টাটা ঠেলতে পারবেন না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আইনত আগেকার মানে নেহরু বা ইন্দিরার আমলে যেরকম ছিল সেটার সাথে খুব মৌলিক তফাৎ হচ্ছে যে এখন কোনো সরকারি মানে সরকারের সর্বোচ্চ মানুষ অর্থাৎ প্রধানমন্ত্রী, তারও কোনো অধিকার নেই কোনো বিশেষ শিল্পপতিকে এখানে টেনে আনবার। প্রধানমন্ত্রী কেন করতে যাবে? আর দ্বিতীয় একটা কথা আছে, প্রধানমন্ত্রীর কাছে তো সব রাজ্যই সমান। প্রধানমন্ত্রী কি বলতে পারেন যে আমি পশ্চিমবঙ্গে এই টাটাকে ডাকছি আর উড়িষ্যায় ডাকছি না, আমি মেঘালয়ে ডাকছি না, আমি ত্রিপুরায় ডাকছি না, আমি কেরালায় ডাকছি না, আমি হরিয়ানায় ডাকছি না? কেন ডাকছি না? এ কি প্রধানমন্ত্রী বলতে পারবেন? প্রধানমন্ত্রী তো পুরো ভারতেরই প্রধানমন্ত্রী, প্রত্যেকটি অঙ্গরাজ্যের প্রধানমন্ত্রী। যতই মমতা ব্যানার্জি উল্টোপাল্টা নিজে প্রধানমন্ত্রীর মতন আচরণ করতে চেষ্টা করুন, উনি তো একজন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী মাত্র। প্রধানমন্ত্রী তিনি সারা ভারতের সব রাজ্যের প্রধানমন্ত্রী। তিনি একটা রাজ্যের দিকে ওইভাবে টেনে বলতে পারেন না। বলতে পারেন কারা? রাজ্যের নেতারা বলতে পারেন, এবং তারা বলেওছেন। শ্রমিক ভট্টাচার্য বলেওছেন, লকেট চ্যাটার্জি বলেছেন, এরা বিভিন্ন সময় বলেছেন যে আমরা টাটাকে টেনে আনতে চেষ্টা করব। কিন্তু প্রধানমন্ত্রী ওটা কাজও নয় এবং প্রধানমন্ত্রী সঙ্গতভাবেই বলেননি। প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পরিকাঠামো ঠিক করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পরিকাঠামো এই দুটো জিনিস সরকারের আওতায় আছে, এবং এই দুটো জিনিস পশ্চিমবঙ্গে খুব খারাপ রকমভাবে বিগড়ে আছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা। আইন শৃঙ্খলা পরিস্থিতি যতদিন এই অবস্থায় আছে ততদিন কোনো শিল্পপতি যাকে পাগলা কুকুরে কামড়ায়নি এরকম কোনো শিল্পপতি একে ছুঁয়ে দেখবে না পশ্চিমবঙ্গকে। কারণ এখানে এলে কী হবে, এখানে এলে পরে সেখানে শতিনেক তৃণমূলের কেওড়া তার উপরে ঝাঁপিয়ে পড়বে। আমাদের চাকরি চাই, আমাদের নিয়মিত তোলা দিতে হবে, আমাদের মসজিদ বানাবার জন্য জমি আপনার থেকে দিতে হবে। এগুলো কোন শিল্পপতি শুনতে চায়? পুলিশের কাছে গেলে পুলিশ বলবে আপনি কালীঘাটে যান কি কামাক স্ট্রিটে যান, গিয়ে সেখানে মিটমাট করে নিন। এসব কথাগুলো আমি সোশ্যাল মিডিয়াতেও বলেছি, এবং এই জন্যই প্রধানমন্ত্রীর যেটা বলা কর্তব্য, যেটা বলার অধিকার আছে, সেটুকুই উনি বলেছেন। এই যে দুদিনের সভা প্রধানমন্ত্রী করলেন, তার আগে প্রথমত সরকারি বেশ কিছু কাজ করলেন, তিনি উদ্বোধন কিছু করলেন, এবং তারপরে মালদাতেও সভা করলেন, সিঙ্গুরেও সভা করলেন, এবং যে জনজোয়ার আমরা দেখতে পেলাম, তারপরে কি এই আশা আমরা করতে পারি যে এর পরে বিজেপি একটা পজিটিভ সাইন কিছু দেখতে পাবে 26-এর ভোটে? বিলক্ষণ দেখতে পারি আমরা,
বিলক্ষণতা আশা করতে পারি। এখন তো মমতা এবং তার ভাইপোর তো মুখ শুকিয়ে গেছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে যেটুকু বোঝা যাচ্ছে যে তারা খুব একটা আশায় নেই। তার মধ্যে তার ভাইপো যে মানে যে লোক ডুবে যাচ্ছে সেই যেমনি ঘাস ধরেও ভাঁজবার চেষ্টা করে, তার ভাইপো সুপ্রিম কোর্ট একটা নির্বাচন কমিশনকে একটা কিছু নির্দেশ দিয়েছে, সেইটা নিয়ে আনন্দে একেবারে আটখানা, একেবারে তুফান ওয়েল চালিয়ে দিচ্ছেন, ঠাটিয়ে চড় মেরেছে, হানা করেছে তারা করেছে, বাজে কথা। আর 23 ফেব্রুয়ারি কি হবে সেদিকে সবাই তাকিয়ে আছে, সেই দিকে তাকিয়ে মমতার এবং অভিষেকের একেবারে বুক ধড়ফড় করছে আর কি, দেখা যাক কি হয়। যেটা দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কনভয়, সেখানে মানে সেটা যাওয়ার সময় একজন ব্যক্তি কেউ জয় শ্রীরাম স্লোগান দিয়েছেন এবং সেই স্লোগান দেওয়ার পরেই তৃণমূলের লোকজন তাকে গিয়ে চড়থাপ্পড় কিলঘুষি মেরেছে। এখন প্রশ্নটা হচ্ছে যে তিনি তো কোনো রাজনৈতিক স্লোগান জয় বিজেপি ইত্যাদি দেননি এবং ভারতের বিভিন্ন প্রান্তে রাম রাম বা জয় শ্রীরাম এই কথাটা শুরু দেখা হলেই বলার নিয়ম আছে, অভ্যাস করে মানুষ এরকম কথা বলার। তাহলে আজকে আমাদের রাজ্যে জয় শ্রীরাম বলা মানেই সে বিজেপি এবং তাহলেই তাকে নিগ্রহের শিকার হতে হবে? অভিষেককে গিয়ে জিজ্ঞেস করো কেন তার লোকেরা নিগ্রহ করেছে। কারণ এটা একটা গুন্ডার দল, এ চোরের দল তো বটেই, এটা একটা গুন্ডার দল। তো গুন্ডারা গুন্ডামি করবে, এর মধ্যে আশ্চর্যের কি আছে? তৃণমূলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটা গান, মানে সেখানে আমাকে আমার মতো থাকতে দাও এই একটা গান, একবার একটা সিনেমার গান পাওয়া গেছিল, গানটা খুব জনপ্রিয় হয়েছিল। সেই গানের প্যারোডি করে বিজেপির নেতা থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে এবং যে সমস্ত টাকা পয়সা সেন্ট্রাল থেকে রাজ্যের জন্য আটকে রাখা হচ্ছে সেই সমস্ত বঞ্চনার কথা টথা মিলিয়ে একটা লম্বা গান সেখানে পোস্ট করা হয়েছে, যেখানে সরাসরি বিজেপি নেতাদের, প্রধানমন্ত্রী সকলকে আক্রমণ করা হয়েছে। এবং সেটা যদি আপনাকে কয়েকটা লাইন যদি আমি একটু পড়ে শোনাই, সেটা হচ্ছে যে সেই গানে দেওয়া হয়েছে যে মোদিকে মোদির মতো থাকতে দাও, মোদি নিজেকে নিজের মতো গুটিয়ে নিয়েছে, কিছু প্রেস মিট না হওয়াই থাক, সব হলে নষ্ট জীবন, ইত্যাদি ইত্যাদি লম্বা গান। কিছু বলবেন এ বিষয়ে? হ্যাঁ, এ বিষয়ে কিছু বলবো, আমি বলছি। একটা তালিকা আছে, শিক্ষাক্ষেত্রে চাকরি চুরি, পুরনিয়োগে চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি, রেশন চুরি, চাষের জমি চুরি, পিঠে বানানোর ছলে হিন্দু মহিলাদের ইজ্জত চুরি, বালি চুরি, পাথর চুরি, পায়খানা চুরি, ত্রিপল চুরি, সাইকেল চুরি, হাসপাতালের ওষুধ চুরি, মৃতদেহ চুরি, ট্যাক্স চুরি, কাউন্সিলর খুনের চেষ্টায় আরজি করের মহিলা ডাক্তারকে ধর্ষণ এবং খুন, তারপরে হাসপাতালে নারী ধর্ষণ ইত্যাদি, মোথাবাড়ি, মুর্শিদাবাদ। তুমি আমাকে প্রশ্নটা করার আগে এই বিষয়ে কিছু বলবেন? এই বিষয়ে তুমি একটা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করে এই বিষয়গুলো কি আপনি কিছু বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানে ব্যানার্জি আছেন বলে আপনারা খেতে পড়তে পারছেন। ট্রেজারি বিল্ডিংয়ে মানে একজন লাইসেন্স দপ্তরের একজন কর্মী তার এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য মানুষকে নাড়িয়ে দিয়েছে যে এখন তৃণমূলের কি পার্টি অফিস হয়ে গেছে সমস্ত সরকারি কেন্দ্র মানে ক্ষেত্রগুলো, নাকি এই মানে রাজ্যটা সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের জমিদারি হয়ে গেছে, যে যেখানে যা ইচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা সাপোর্ট করেন তারা যেভাবে ইচ্ছা যা ইচ্ছা বলতে পারবেন, অসভ্যতা করতে পারবেন। এটা তো হচ্ছে গুরুর কাছ থেকে শিক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরু হচ্ছে সিপিএম ঠিক এরকম করতো। সিপিএমের একটা সংস্থা ছিল, তার নাম ছিল কোঅর্ডিনেশন কমিটি। সেই কোঅর্ডিনেশন কমিটি রাজ্যটাকে চালাতো, মানে রাজ্যের অফিসগুলোকে চালাতো। যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী কোঅর্ডিনেশন কমিটির সদস্য নয় তাদের নানাভাবে হ্যারাস করা হতো। সেই কোঅর্ডিনেশন কমিটি যা করতো এবং তারা এই কথাও বলে বেড়াতো। আমি একটা জিনিস জানি যে একজন পশ্চিমবঙ্গের একটি বেশ নামকরা কলেজের অধ্যক্ষ, তিনি একটা খুব বড় সিপিএমের সমর্থক ছিলেন এবং সিপিএমের একটা খুব লড়াকু নেতা ছিলেন। তিনি আশা করেছিলেন তাকে রাজ্যসভায় মেম্বার করা হবে, কিন্তু তাকে করা হয়নি। তিনি মনের দুঃখে এখন কি করছেন আমি জানি না, কিন্তু তাকে আমি দেখেছি যে তিনি বাজারে গেছেন, বাজারে গিয়ে সেখানে বাজারের তরকারিওয়ালাকে বলছেন আরে সিপিএম আছে বলে তোরা খেতে পাচ্ছিস। তাকেই নকল করছে মমতা।
এসআইআর না হওয়ার ফলে কি তাহলে বিজেপির কোনো সমস্যা হতে পারে? এবং ফর্ম 7 গাড়ি থেকে কেড়ে নিয়ে তৃণমূলের যারা কর্মীরা তারা জ্বালিয়ে দিল, যা অবস্থা আজকে ওয়েস্ট বেঙ্গলে চলছে, তাতে কি মনে হয় যে রাষ্ট্রপতি শাসন শুধু সময়ের অপেক্ষা? রাষ্ট্রপতি শাসন তো করা উচিত, আমি আগাগোড়া বলে আসছি। এখন সময়ের অপেক্ষা কি রাষ্ট্রপতি শাসন হবে কি না এসব সম্বন্ধে আমি কিছুই বলতে পারবো না। কিন্তু ফর্ম 7 সম্বন্ধে আমার একটা বক্তব্য আছে, ফর্ম 7 তো অনলাইনেও করা যায়। বিজেপির উচিত এখন এই যারা ফর্ম 7 করতে চান তাদেরকে উৎসাহ দেওয়া এবং তাদেরকে শিখিয়ে দেওয়া কিভাবে এটাকে অনলাইনে পাঠানো যায়।